আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। সবাইকে শুভ অপরাহ্ন। আমরা আরো 1 মিনিট 2 মিনিট ওয়েট করি, আপনারা অনেকে এখনো জয়েন করেন নাই। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে আস্তে আস্তে শুরু করি, তারপরে যারা আসবেন ওনারা আসলে জয়েন করবেন। ক্লাস রেকর্ডিং তো আমাদের সবসময় থাকেই। তবে প্রথম কথা হচ্ছে, আমরা গত ক্লাসে যেটা পড়ছিলাম ওখানে আপনাদের একটা পিডিএফ দেওয়া হয়েছিল, কিন্তু ওখানে হাইলাইট করে দেওয়ার কথা ছিল। সো এটা আমি হচ্ছে এই উইকে আপনাদের আপলোড দিয়ে দিব হাইলাইট করে। আর আজকে একটা নতুন পিডিএফ থেকে পড়াবো, ওটা আমি হাইলাইট করে দিব। এখন হাইলাইট করা হয় নাই, আমি আপনাদের আজকের ভিতরে হাইলাইটেড ভার্সনটা আপলোড দিয়ে দিব। আপনাদের হাইলাইটেড টুকু শুধু পড়লেই হবে। আচ্ছা, আপনারা হচ্ছে 6C ব্যাচের, আপনার সিআর আছে এখানে? হ্যাঁ, কেউ একটু জানান এখানে সিআর আছেন কিনা। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন নাকি পাচ্ছেন না? কেউ একটু রেসপন্স করেন। স্যার, সিআর তো নাই। আচ্ছা, ঠিক আছে, তো সিআর না থাকলে কেউ একজন একটু কথা বলবেন। এখন সিআর নাই বলে যে আপনার কেউ কথা বলবেন না। আচ্ছা, আপনাদের সিআর নাম হচ্ছে মইনুল। মইনুল সাহেব তাহলে আজকে নাই, সমস্যা নেই, উনি হয়তো জয়েন করলেও করতে পারেন। তো যেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আপনাদের মিড টার্ম এক্সাম হয়তোবা ডিসেম্বরের ফার্স্ট উইকে হবে। ডিসেম্বরের ফার্স্ট উইকে যদি মিড টার্ম এক্সাম হয় তাহলে আমাদের হাতে আর এই উইক বাদে 2 উইকের মতো আমরা টাইম পাবো। সো লাস্ট উইকে সিটি নেওয়া বা সিটি বা আপনার অ্যাসাইনমেন্ট নেওয়া একটু ঝামেলার হবে, বিকজ শেষের দিকে আপনারা পড়াশোনা নিয়ে একটু বিজি থাকবেন। তো গত ক্লাসে যতটুকু পড়ানো হয়েছে আর আজকে ক্লাসে যতটুকু পড়াবো, এইটার উপরে সামনের উইকে একটা 15 মার্কসের ক্লাস টেস্ট নিব ভাবছি। আপনাদের এটা নিয়ে প্যানিক হওয়ার কিছুই নাই, আমি যা পড়াইছি ওইগুলোর ভিতর থেকেই কোশ্চেন আসবে। এটা কিন্তু এমসিকিউ হবে না, আপনাদের রিটেন মানে হাতে লিখে ছবি উঠায় সেটা সাবমিট করতে হবে। ওকে স্যার। আচ্ছা, আর চিঠির বিষয়ে তো আরো পরে ডিসকাস করা হবে। আমরা একটা ক্লাস করছি আর আজকে যে ক্লাসটা করবো এই দুটার উপরেই সিটি হবে 15 মার্কসের। আমাদের যদি 2টা ক্লাস আছে তাহলে সামনের উইকে হয়তো বা একটা ক্লাসে আমরা সিটিটা নিলাম। সিটিতে খুব বেশি টাইম লাগবে না, আধা ঘন্টা থেকে 45 মিনিট, বাকি টাইমটা আমরা ক্লাস করব। যেহেতু তারপরে আমাদের আর একটা উইক হাতে থাকবে এক্সামের আগে, এই জন্য। ঠিক আছে, তো আপনাদের আজকে পার্টিসিপেন্ট অনেক কম আছে, 6 জন উপস্থিত আছেন। হোয়াট এভার, যাই হোক, আপনারা আস্তে আস্তে আসেন, আমরা ক্লাস শুরু করি। আচ্ছা, আরেকটা বিষয়, অ্যাটেন্ডেন্সের বিষয়। অ্যাটেন্ডেন্স তো লাস্ট ক্লাসে নেওয়া হয়েছিল, আজকেও কিন্তু নেওয়া হবে। অ্যাটেন্ডেন্সের উপরে 5 মার্কস আছে। যখন বেশি স্টুডেন্ট উপস্থিত থাকবেন তখন আপনারা যারা উপস্থিত আছেন একটা ছবি তুলে রাখবো, দেন ওইটা আগের উইকের মতোই গ্রুপে ক্লাসরুমে দেওয়া হবে। আপনার কেউ মিস গেলে ওখানে কমেন্ট করবেন।
আচ্ছা, এই যে নতুন পিডিএফ যেটা পড়ানো হচ্ছে এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, এবং পিডিএফ এর কতটুকু পড়া লাগবে আমি হাইলাইট করে গত উইকের পিডিএফ এই উইকের পিডিএফ দুটোই আমি আপনাদের দিয়ে দিব। সো এটা নিয়ে আপনাদের প্যানিক হওয়ার দরকার নাই, আজকের ভিতরে আমি দিয়ে দিব। আচ্ছা, আমরা তাহলে গত উইকে ফার্স্ট ক্লাস যেটা করছিলাম ওটাতে মোবাইল কম্পিউটিং কি জিনিস, সুবিধা অসুবিধা, অ্যাপ্লিকেশন, বিভিন্ন জিনিস আমরা দেখছিলাম। তারপরে ফার্স্ট জি, সেকেন্ড জি, মানে যেটাকে বলে 2G 3G এরকম নেটওয়ার্ক স্ট্রাকচার সম্পর্কে মোটামুটি দেখছিলাম। এটা হচ্ছে আপনাদের থিওরি মূলক। আপনারা যদি কম্পিউটার নেটওয়ার্ক বা ডাটা কমিউনিকেশন এগুলো পড়ে আসেন প্রিভিয়াস ইয়ারে, তার ওইটার সঙ্গে যথেষ্ট মিল আছে। আমরা যে অ্যাপ্লিকেশন গুলো মোবাইল কম্পিউটিং এর মাধ্যমে ইউজ করি তার স্ট্রাকচারটা সম্পর্কে আমরা আজকে একটু জানবো। এখানে 2-3টা নেটওয়ার্কের গ্রুপ বোঝানো হচ্ছে। ব্লু কালার। স্যার হ্যাঁ, বলেন। স্যার আমাদের যেটা হাতে লিখে জমা দিতে হবে এটা কি অ্যাসাইনমেন্ট নাকি হচ্ছে না আপনার না না সিটি? না, এটা হবে সিটি হবে আপনাদের আমি একটা গুগল ফর্মের লিংক দিব। যখন সিটি শুরু হবে ওখানে গেলে আপনারা একটা কোশ্চেন পাবেন, নিচে একটা ফাইল সাবমিটের জায়গা পাবেন। সো আপনাদের আশা করি আধা ঘন্টার ভিতরে লেখা হয়ে যাবে, আধা ঘন্টা থেকে 45 মিনিট যেরকম করেছেন ওইরকমই আপনাদের টাইম দেওয়া হবে। তারপরে ওই ছবিগুলোকে পিডিএফ একটা ফাইল তৈরি করে আপনার ফাইলটার নাম দিবেন হচ্ছে আপনাদের পুরো আইডিটা, স্টুডেন্ট আইডি, পাশে আপনাদের নাম, এই দুটো দিয়ে টাইমের ভিতরে সাবমিট করে দিবেন। আধা ঘন্টা যদি আপনাদের লেখার জন্য সময় থাকে আরো 10-15 মিনিট আপনাদের সাবমিট বা ছবি তোলার জন্য দেওয়া হবে। তারপরে যদি কারো সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে জানালে আমি অন্য ব্যবস্থা নিব। বুঝতে পারছেন? আচ্ছা, আপনার কথাটা বোঝা যায়নি হয়তো। এটা হচ্ছে নেক্সট উইকে যে ক্লাসটা হবে তখন নিব। জি স্যার। আচ্ছা, আর আপনাদের এখানে প্যানিক হওয়ার মোটেই দরকার নাই, আমি যেটুকু পড়ানো হয়েছে ওইটুকুর উপরে আপনার সিটি হবে আশা করি। শুধুমাত্র আমি যে পিডিএফ সরবরাহ করবো এগুলো পড়লে আপনারা সিটিতে ভালো মার্ক ক্যারি করতে পারবেন। ওকে, তো আমরা যেটা দেখতেছিলাম যে অ্যাপ্লিকেশন স্ট্রাকচার মোবাইল কম্পিউটিং এর জন্য কিরকম হয় আমরা এখানে দেখতেছি। এখানে 3টা গ্রুপ আছে, নেটওয়ার্ক গ্রুপ। এখানে কিছু ডিভাইস আছে, এই ডিভাইস গুলো একে অন্যের সঙ্গে ইথারনেট বা অন্য কোনো ওয়েতে কানেক্টেড আছে। এটা একটা গ্রুপের মতো। এখন নেটওয়ার্ক গ্রুপের ভিতরে যে শুধুমাত্র কম্পিউটার বা মোবাইল এরকম ডিভাইস থাকবে তা কিন্তু না। যদি সার্ভার হয় তাহলে সার্ভারকে ডাটাবেস দরকার হয়, অনেক সময় ডিস্ট্রিবিউটেড ডাটাবেস থাকে, ফ্যাক্স মেশিন থাকে, সবগুলো নিয়ে আমাদের এখানে একটা নেটওয়ার্ক আছে। এখানে সেম ভাবে আরেকটা, আর এখানে আরেকটা নেটওয়ার্ক আছে। তো এখানে দেখানো হয়েছে এখানে একটা ফার্ম বোঝানো হয়েছে, মূলত যে একটা সফটওয়্যার ফার্ম বা এই রিলেটেড কোনো একটা ফার্ম। ওখানে একটা ব্রাঞ্চ অফিস এই সাইডে দেখানো হয়েছে। মূলত এগুলো দ্বারা বুঝাচ্ছে একটা নেটওয়ার্ক গ্রুপ, যে ডিভাইস নিয়ে একটা নেটওয়ার্ক এখানে তৈরি হয়েছে। এখানে একটা নেটওয়ার্ক, আর এই সাইডে একজন ক্লায়েন্ট ইউজ করতেছেন এই সকল, এখানে যে ফিচার বা সার্ভার আছে এই সকল জিনিসপত্র ইউজ করতেছেন। তো এখানে 2 ধরনের কানেকশনের মাধ্যমে, একটা জিএসএম কানেকশন। এই জিএসএম সম্পর্কে আমরা পরে ডিটেইলস জানবো। জিএসএম মানে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। আর একটা হচ্ছে ডিএসএল, ডিএক্সডিএসএল। এক্স দ্বারা বোঝায় হাই, অনেক হাই স্পিড, এটা বোঝানো হচ্ছে। ডিএসএল মানে ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। এটা মূলত হচ্ছে টেলিফোন যে লাইন গুলো আছে আমাদের, ওইটা ইউজের মাধ্যমে উচ্চ গতির তথ্য প্রদানের একটা ব্যবস্থা। আচ্ছা, এই স্ট্রাকচারটা বোঝানো হয়েছে যে এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন গুচ্ছ নেটওয়ার্ক থাকে, এগুলোর মাঝে কমিউনিকেশন করা হয় এবং এইভাবে মোবাইল কম্পিউটিংটা কাজ করে। যেহেতু এখানে ডিভাইস আছে, আমি এই রিজিয়নের ভিতরে আমার মোবাইল নিয়ে মুভ করতে পারি, সো এই কনসেপ্টে এটাকে মোবাইল কম্পিউটিং বলা হচ্ছে। এখানে যেমন যেখানে এই কালারটা আছে সেটাকে বলতেছি অ্যাপ্লিকেশন, যেখানে ইয়েলো কালার আছে সেটাকে বলা হচ্ছে রিসোর্স, যেখানে পিসির মধ্যে দেখানো এগুলো হচ্ছে বিভিন্ন মোবাইল স্টেশন। মোবাইল বা পিসি যে কোনো কিছু হইতে পারে, ডট 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 এগুলোকে কমিউনিকেশন লাইন বোঝানো হচ্ছে। আর এইগুলো দিয়ে নেটওয়ার্ক যে কানেক্টেড, কোন ওয়েতে কানেক্টেড সেটা বোঝানো হচ্ছে, যে এইটার সঙ্গে এটা জিএসএম নেটওয়ার্কের মাধ্যমে, আর এইটার সঙ্গে এটা ডিএসএল কানেকশনের মাধ্যমে। এটা হচ্ছে আপনাদের কনসেপ্টটা একটু স্ট্রং করার জন্য ছবিটা বোঝানো হয়েছে, এরকম ছবি এক্সামে আসবে না। আচ্ছা, এখন এখানে 3টা লেয়ার বা এটাকে টায়ার বলে,
তিনটা লেয়ারে এই স্ট্রাকচারটা তৈরি হয়। তিনটা টায়ার আমরা একটু দেখি। এই টায়ারটা আবার ইম্পর্টেন্ট, এক্সামে যেগুলো আসলো মোবাইল কম্পিউটিং এর যে অ্যাপ্লিকেশন স্ট্রাকচার আছে সেখানে তিনটা টায়ার সম্পর্কে লেখেন বা ডেসক্রাইব করেন, তাহলে এইগুলো আপনাকে তখন বলতে হবে। আপনারা কম্পিউটার নেটওয়ার্ক কোর্স বা এই টাইপের কোনো কিছু করলে সেখানে ওএসআই মডেল বা টিসিপি/আইপি এই টাইপের মডেল ছিল, এগুলো কি আপনারা জানেন? আচ্ছা, ওখানে 7টা লেয়ার আছে, ওএসআই মডেলের 7টা লেয়ার আছে, টিসিপি/আইপি মডেলের 5টা লেয়ার আছে, এরকম মোবাইল কম্পিউটিং এর জন্য 3টা লেয়ার আছে। ফার্স্ট এটা প্রেজেন্টেশন টায়ার বলে বা লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার, ডাটা লেয়ার বা টায়ার যেটা বলেন সমস্যা নাই। এখন প্রেজেন্টেশন লেয়ারটা হচ্ছে বা প্রেজেন্টেশন টায়ারটা হচ্ছে ইউজার ইন্টারফেস। আমরা যে ডিভাইসটা ইউজ করতেছি ওর যে ইউজার ইন্টারফেস এটা হচ্ছে প্রেজেন্টেশন টায়ারের ভিতরে পড়ে। এটা কোথায় রান করে? রান অনেক কম্পিউটার ক্লায়েন্টস কম্পিউটার হতে পারে আমাদের ফোন, ওয়ান কাইন্ড অফ কম্পিউটার, সেই সেন্সে ক্লায়েন্টস কম্পিউটার বলা আছে। This layer includes web browser and customized client programs. এটা ওয়েব ব্রাউজারটাকে অন্তর্ভুক্ত করে, সাথে সাথে অনেক কাস্টমাইজড ক্লায়েন্ট প্রোগ্রামস থাকতে পারে, মেসেঞ্জার, ফেসবুক, এসবগুলাই এটা ভিতরে পড়ে। আচ্ছা, এখানে মূলত হয় কি, এই ইন্টারফেসের মাধ্যমে আমরা সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট পাঠাই এবং সেই রেজাল্টটা আমাদের ইউজার ইন্টারফেসে আসে। আসলে এর ভিতরে কিভাবে কমিউনিকেশন হচ্ছে এইগুলো আমাদের জন্য মিনিংফুল না। আমাদের কাছে মিনিংফুল হচ্ছে আমরা একটা জিনিসের রিকোয়েস্ট পাঠালাম এবং সেই জিনিসটা আমরা শো করতেছি কিনা, এটা ম্যাটার। আমি আপনাদেরকে টিচিং করতেছি, এখন আমার কথাটা আপনারা শুনতেছেন কিনা এটা মিনিংফুল, এর ভিতরে কোন মেকানিজমে ডাটা পাস হলো এটা আপনাদের ভাববার দরকার নাই, সেটা বলতেছে যে রেজাল্ট টু দেম মিনিংফুলি। দেন আমরা চলে আসি অ্যাপ্লিকেশন টায়ারের ভিতরে। It makes logical decisions and performing calculation. It moves data between presentation layer and data layers. Presentation layer থেকে data layer এর ভিতরে data transfer করে এটা। It performs the processing of user input, obtaining information and making decisions. আমরা যে ইনপুট গুলো দিচ্ছি সেগুলোকে অনেক সময় কনভার্ট করার দরকার হয়। সাপোজ আমরা যে টেক্সট মেসেজ সেন্ড করি বা ভয়েস মেসেজ, এগুলো তো ডাটা কমিউনিকেশন চ্যানেলের ভিতর দিয়ে পাস করার জন্য তো এটাকে 0-1 বাইনারিতে কনভার্ট করার দরকার হয়। অনেক সময় অ্যানালগ সিগন্যাল ডিজিটাল সিগন্যালে কনভার্সনের দরকার হয় বা অনেক ডিসিশন নেওয়া লাগে। এই সকল বিষয়গুলো অ্যাপ্লিকেশন টায়ারে হয়ে থাকে। আচ্ছা, এটা হচ্ছে ইউজিং টেকনোলজিস, সাপোজ জাভা, .NET ফ্রেমওয়ার্ক, এরকম যে টেকনোলজি ইউজের মাধ্যমে অ্যাপ্লিকেশন টায়ারটা ইমপ্লিমেন্ট করা হয়। Implementation functionality should be database independent. এটা হচ্ছে যে কোনো ডাটাবেজের জন্য যাতে কাজ করে অ্যাপ্লিকেশন টায়ার এরকম হয়ে থাকে। MySQL এও কাজ করবে, ওরাকল আসলেও কাজ করবে। আচ্ছা, এটা আবার একটা ফিক্সড সার্ভার বেসড, সেটা বলতেছি ইমপ্লিমেন্টেড অন এ ফিক্সড সার্ভার। আচ্ছা, দেন যে টায়ারটা আছে সেটার নাম ডাটা টায়ার, রেসপন্সিবল ফর প্রোভাইডিং দ্য বেসিক ফ্যাসিলিটিস অফ ডাটা স্টোরেজ, অ্যাক্সেস এন্ড ম্যানিপুলেশন। ডাটা টায়ারটা মূলত সার্ভারটাকে আমাদের বোঝাচ্ছে, যেখানে আমাদের ডাটা স্টোরেজ আছে এবং সেখানে আমরা ডাটাকে অ্যাক্সেস করতে পারি এবং ম্যানিপুলেশন করা সম্ভব। ইনফরমেশন ইজ স্টোরড এন্ড রিট্রিভড ফ্রম ডাটাবেস। এই ডাটা টায়ার যে লেয়ার আছে এখানে আমরা স্টোর করেও রাখতে পারি, সেখান থেকে আবার ফিরাইও নিতে পারি। আচ্ছা, এটাও একটা ফিক্সড সার্ভারের উপরে, ফিক্সড সার্ভারকে সেন্টার করে ইমপ্লিমেন্ট করা থাকে। তাহলে এই তিনটা গেল হচ্ছে মোবাইল কম্পিউটিং এর যে অ্যাপ্লিকেশন স্ট্রাকচার আছে ওর তিনটা লেয়ার বা টায়ার। তিনটা টায়ার কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা বিভিন্ন জেনারেশন সম্পর্কে লাস্ট ক্লাসে দেখছিলাম, যদি কখনো আসে আপনাদের হালকা পাতলা লিখলে হবে, ডিটেইলস লেখার লাগবে না। এটা হচ্ছে থিওরিটিক্যাল আছে তো 2-3 লাইন করে ব্যাখ্যা দিতে পারলেই হবে। গত ক্লাসে দেখছিলাম, আজকে আমরা জেনারেশনটা দেখতে যাচ্ছি না। আচ্ছা, আমরা ফ্রিকোয়েন্সির ইউজ একটা কনসেপ্ট আছে, ফ্রিকোয়েন্সির ইউজ কনসেপ্ট একটু আমরা দেখব। is a method used by service providers to improve the efficiency of a cellular network. আচ্ছা, সেলুলার নেটওয়ার্কটা আমরা একটু বুঝি, এটাকে সেলুলার কেন বলা হচ্ছে। আমরা সেল অর
একটার সঙ্গে পরিচিত। সেল মানে হচ্ছে কোষ। কোষ বললে একটা আমাদের কাঠামো মনে আসে, যে ষড়ভুজাকার অথবা চতুর্ভুজাকার একটা কোষের কথা আমাদের মনে আসে, মানে একটা ফিগারের কথা মনে আসে। সেলুলার নেটওয়ার্ক এই জন্য বলতেছি, এখানে এরকম সেল বেসিসে কাজ হয়, যে আমার একটা টাওয়ার আছে বা নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইড করতেছে, সেই জিনিসটা একটা সেলের ভিতরে কাজ করবে। সেই কনসেপ্ট থেকে এই নেটওয়ার্কটাকে বলে সেলুলার নেটওয়ার্ক। ফ্রিকোয়েন্সি ইউজ যে কনসেপ্টটা, এটা হচ্ছে সেলুলার নেটওয়ার্কটা যত ইফিশিয়েন্ট হয় এই জন্য ইউজ করা হয়। স্যার মিলিয়নস অফ সাবস্ক্রাইবার্স ইউজিং এ লিমিটেড রেডিও স্পেকট্রাম। আচ্ছা, আপনার ফ্রিকোয়েন্সি রেঞ্জ সম্পর্কে জানেন, যে এক এক রেঞ্জে এক এক ধরনের নাম দেওয়া হয়, যে ফ্রিকোয়েন্সি এত থেকে এত হলে এর নাম এইটা। ওই যে আপনার আলফা, গামা আছে, বিটা আছে, এরকম রেডিও ফ্রিকোয়েন্সি আছে। রেডিও ফ্রিকোয়েন্সির রেঞ্জটা সম্ভবত 30 হার্জ থেকে 300 গিগাহার্জ। এই ফ্রিকোয়েন্সি রেঞ্জের ভিতরে যেগুলো, সেটা হচ্ছে রেডিও স্পেকট্রাম বলে। আর সেলুলার নেটওয়ার্কটা আমাদের রেডিও ফ্রিকোয়েন্সি ইউজের মাধ্যমে হয়। আচ্ছা, যখন আমরা একটা ডাটা ফ্রিকোয়েন্সির মাধ্যমে সেন্ড করা হয়, তখন ওই ফ্রিকোয়েন্সিটা কিন্তু একটা সার্টেন ডিস্টেন্স যাওয়ার পরে কিছুটা ক্ষয়প্রাপ্ত হয়, মানে স্ট্রেংথটা, একটা ফ্রিকোয়েন্সির স্ট্রেংথটা তো শক্তিশালী থাকে না। সাপোজ রেডিও স্টেশন যেখানে আছে, রেডিও স্টেশনের কাছাকাছি যদি আমাদের ডিভাইস থাকে, রেডিও ডিভাইস, তাহলে ভালো শোনা যায়, সিগন্যাল ভালো পায়। কিন্তু অনেক দূরে চলে গেলে তখন কিন্তু কানেকশন অনেক সময় কেটে কেটে আসে। মানে এটা বুঝাচ্ছি, ডিস্টেন্স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সিগন্যালের ফ্রিকোয়েন্সির যে স্ট্রেংথটা আছে, এটা আস্তে আস্তে কমে যায়। আর এটা তো আমরা জানি যে বিভিন্ন ডাটা সেন্ড করার জন্য বিভিন্ন টাইপের ফ্রিকোয়েন্সি ইউজ করা হয়। সাপোজ রেডিওর যেসব চ্যানেল আছে, এক এক চ্যানেল কিন্তু এক এক ফ্রিকোয়েন্সি ইউজ করে। তাহলে চিন্তা করেন, আপনি রেডিও ফুর্তির কথাই ধরেন, ওদের ফ্রিকোয়েন্সি হচ্ছে 88.0, 88.0। এখন 88.0 যদি একটা রেঞ্জের ভিতরে যদি কাজ করে, সাপোজ ওই যে সেন্টার আছে ওখান থেকে 10 কিলোমিটার পর্যন্ত ওদের এই ফ্রিকোয়েন্সিটা কাজ করে, তাহলে মানে এটা বলতেছি যে 10 কিলোমিটারের পরে এই 88 ফ্রিকোয়েন্সিটা স্ট্রেংথটা কমে যায় এবং এইটা তেমন ভাবে ইফেক্টিভ হয় না। তাহলে আমরা কিন্তু এই 88 যে ফ্রিকোয়েন্সি আছে, 88 হার্জের, ওইটাকে আমরা অন্য একটা চ্যানেলের জন্য ওই রেঞ্জের বাইরে যে ইউজ করতে পারবো। এইটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি রিইউজ। যে আমি রেডিও ফুর্তির জন্য 88 হার্জ সিলেক্ট করে রাখছি, মানে যে বাংলাদেশের বা পৃথিবীর সব জায়গায় ওই ফ্রিকোয়েন্সিটা রেডিও ফুর্তির জন্য এরকম না। যেখানে ওর রেঞ্জটা শেষ, সেখানে আমি এইটা আবার অন্য কোনো কাজের জন্য অ্যাসাইন করতে পারবো, যেটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি রিইউজ। A transmitter transmitting in a specific frequency range will have only a limited coverage area। আচ্ছা, যখন একটা ট্রান্সমিটার থেকে একটা ফ্রিকোয়েন্সি সেন্ড করা হয়, একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সি, তার একটা লিমিটেড কভারেজ এরিয়া থাকে, তার বাইরে ওইটার আর কোনো প্রভাব থাকে না। Beyond this coverage area, that frequency can be reused by another transmitter। আচ্ছা, তাহলে আমরা ওই ফ্রিকোয়েন্সির বাইরে এসে অন্য কোনো কিছু সার্ভ করার জন্য কোনো ট্রান্সমিটারের সাহায্যে এই ফ্রিকোয়েন্সিটা ইউজ করতে পারি। আশা করি ফ্রিকোয়েন্সির ইউজ সম্পর্কে যদি 2 মার্কের শর্ট কোশ্চেন আসে, আপনারা সুন্দর মতো লিখতে পারবেন। আপনারা কি ফ্রিকোয়েন্সির ইউজ কনসেপ্টটা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, পারছি স্যার। স্যার ঠিক আছে। ফ্রিকোয়েন্সির ইউজ যদি না থাকতো, সেক্ষেত্রে অসুবিধা কি হতে পারতো? এটা কিন্তু এখানে নাই, এটা আপনাদের দেওয়া অনুধাবনমূলক কোশ্চেনের মতো। সবসময় তো যা পড়ানো ওখান থেকে আসবে না। কে একটু বলেন, যে ফ্রিকোয়েন্সির ইউজ না থাকতো তাহলে কি সমস্যা হতো? স্যার ফ্রিকোয়েন্সি তাহলে তো সিগন্যাল পাওয়া যেত না। সিগন্যাল পাওয়া যাইতো না, সব থেকে বড় সমস্যা তো ফ্রিকোয়েন্সি শেষ হয়ে যাইতো। সব কোম্পানি বা সব ইউজাররা যদি একটা ফ্রিকোয়েন্সি নিয়ে বসে থাকে যে ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী এই ফ্রিকোয়েন্সি আমার, অন্য কেউ এই ফ্রিকোয়েন্সি ইউজ করতে পারবে না। এর রেঞ্জ শেষ হলে আমরা এটাকে আবার অন্য কাজে ইউজ করতে পারবো। সাপোজ আপনারা আইপি অ্যাড্রেস সম্পর্কে আইডিয়া আছে। আইপি অ্যাড্রেস গুলো দুই টাইপের হয়, একটা আইপি ভার্সন 4, একটা আইপি ভার্সন 6। এখন এই আইপি অ্যাড্রেস গুলো কিন্তু রিইউজ করা যায় না। এই না যাওয়ার ফলে এই আইপি ভার্সন 4 এটা কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। এখন এই জন্য নতুন আইপি ভার্সন 6 এ কনভার্ট হওয়ার একটা চিন্তা ভাবনা প্রসেসিং চলতেছে। যেমন আইপি ভার্সন চেঞ্জ করার সুযোগ আছে, আমাদের তো ফ্রিকোয়েন্সি চেঞ্জ করার সুযোগ নাই। এখানে কিছু লিমিটেশন আছে, আমরা ইচ্ছা করলেই এই রেঞ্জের বাইরে যাইতে পারবো না, বা আমাদের মেশিন দিয়েও এরকম ফ্রিকোয়েন্সি বাড়ানো যাবে না। এজন্য এখানে ফ্রিকোয়েন্সি ইউজ করা হয়।
ওকে, আমরা নেটওয়ার্ক সেল সম্পর্কে একটু আগে বলছিলাম, আর একটু আমরা দেখি মূলত সেল বলতে কি বোঝায়। বেসিক জিওগ্রাফিক্যাল ইউনিট অফ এ সেলুলার নেটওয়ার্ক। আমরা যে নেটওয়ার্কটা ইউজ করি নেটওয়ার্কটার নাম হচ্ছে সেলুলার, এবং সেল থেকেই আমাদের নামটা আসছে সেলুলার। এখন একটা নির্দিষ্ট ইউনিট আছে, নিচে ছবি আছে, তো সাপোজ ধরেন এই যে যেখানে একটা টাওয়ার আছে, এই টাওয়ারের রেঞ্জটা হচ্ছে এই সেলটা নিয়ে, এই ষড়ভুজাকার সেলের মতো এইটা নিয়ে, এইটা হচ্ছে একটা সেল। বেসিক জিওগ্রাফিক্যাল ইউনিট অফ এ সেলুলার নেটওয়ার্ক, যে একটা মানে জিওগ্রাফিক্যাল ভূতত্ত্বীয় একটা একক বোঝাচ্ছে, একটা ফিক্সড এরিয়া। একটা সেলুলার নেটওয়ার্ক একটা ফিক্সড এরিয়াকে বলে সেল। is the area around an antenna where a specific frequency range is used, is presented graphically as a hexagonal shape. আচ্ছা, এটা হচ্ছে আমাদের থিওরিটিক্যালি আমরা হেক্সাগোনাল বলি, কিন্তু প্র্যাকটিক্যাল এটা ইররেগুলার শেপ হয়, এরকম কোনো ফিক্সড শেপ নাই। এটা টাওয়ার বসানো হবে, এটা এক্স্যাক্টলি হেক্সাগোনাল এরিয়া বরাবর কাজ করবে, রেঞ্জটা এরকম হবে, এরকম হয় না কখনো নরমালি। When a subscriber moves to another cell, the antenna of the new cell takes over the signal transmission. আচ্ছা, এটা তো আপনারা জানেন, অথবা চিন্তা করলে বুঝতে পারবেন যে আমরা যখন মুভ করি তখন তো আর এক অ্যান্টেনা থেকে আমরা সবসময় নেটওয়ার্কটা নেই না। এটা অনেক বর্তমান ফোন আছে, সেখানে কোন টাওয়ারের সঙ্গে আমরা কানেক্টেড আছি এটাও দেখা যায়। আপনারা মুভিং এ থাকলে দেখবেন, তখন একটা থেকে অন্যটা যাচ্ছেন, বা এরকম কোনো সফটওয়্যারও থাকতে পারে যেটাতে দেখা যায় আমরা কোন নেটওয়ার্কের বা কোন টাওয়ারের আন্ডারে আছি। একটা সেল থেকে বের হলে অন্য সেলে গেলে ওই টাওয়ার থেকে আমাদের নেটওয়ার্ক প্রোভাইড করে। আচ্ছা, তারপর ক্লাস্টার একটা জিনিস আছে। ক্লাস্টারটা হচ্ছে অনেকগুলা সেল নিয়ে হচ্ছে এটা ক্লাস্টার হয়, এটা নরমালি 7টা সেল নিয়ে হয়। আর ফ্রিকোয়েন্সির ইউজটা ক্লাস্টারের ভিতরে ইউজ করা হয় না, ক্লাস্টারের বাইরে ইউজ করতে হয়। আচ্ছা, যেখানে হেভি ট্রাফিক আছে, মানে বেশি পরিমাণ নেটওয়ার্ক ইউজ করার দরকার, সাপোজ ঢাকা শহরের কথা চিন্তা করি, যেখানে অনেক বেশি পরিমাণ ডিভাইস আছে, বেশি লোক আছে, সেখানে আমাদের এই জোন, ট্রাফিক জোন সেল আর স্মল আছে, মানে সেলগুলো অনেক ছোট হয়, লেন্থটা এরিয়াটা অনেক কম হয়। যেখানে আইসোলেটেড জোন, লোক সংখ্যা কম আছে, সেখানে আমাদের হিউজ পরিমাণ এরিয়া, মানে এরিয়াটা বেশি থাকে। আচ্ছা, ফ্রিকোয়েন্সি যেটা থাকে, ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম যেটা, ওইটা আবার বিভিন্ন সাব ব্যান্ডে বিভক্ত করা হয়, যে টোটাল রেঞ্জটাকে আমরা ছোট ছোট রেঞ্জে ভাগ ভাগ করি, এবং এইগুলো হচ্ছে ইস সেল, মানে ক্লাস্টারের ভিতরে প্রত্যেক সেলে ইউজ করতে হয়। এই জন্যই ক্লাস্টারের ভিতরে ফ্রিকোয়েন্সির ইউজটা হয় না, ক্লাস্টারের বাইরে এসে ফ্রিকোয়েন্সির ইউজ হয়। এখানে বোঝানো হয়েছে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। সাপোজ আমি যেটা বললাম যে এইটা একটা ক্লাস্টারের কথা আমরা ধরলাম, যে 7টা সেল নিয়ে একটা ক্লাস্টার। ক্লাস্টারের ভিতরে বিভিন্ন আমাদের টোটাল ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 100 থেকে 700 মেগাহার্জ। এই ক্লাস্টারতে 100-700 মেগাহার্জ আছে, কিন্তু আমরা এই বিভিন্নটাতে, যেমন প্রথমটাতে আমরা 100 ইউজ করতেছি, পরেরটাতে 200-300, এই যে বলা হলো যে ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটাকে সাব ব্যান্ডে বিভক্ত করা হয়, তার একটা এক্সাম্পল এখানে দেখানো হয়েছে। সেল আবার অনেক টাইপের আছে, ম্যাক্রো সেল, মাইক্রো সেল, পিকো সেল। সব থেকে বড় যে সেলটা সেটা হচ্ছে, যেটা কাভারেজ বেশি, সেটাকে বলে ম্যাক্রো সেল। এটা সব থেকে বড়, এটা নরমালি 6 মাইলস ইন ডায়ামিটার। মাইল আর কিলোমিটার সেম না, মাইল কিন্তু কিলোমিটার কিলোমিটার থেকে একটু বেশি, এর কনভার্সনটা আমার এক্স্যাক্টলি মনে নাই, কিন্তু মাইলটা হচ্ছে কিলোমিটার থেকে বেশি। আচ্ছা, এইটা হচ্ছে রিমোট এরিয়ার জন্য ইউজ করা হয়, এবং এটাতে হাই পাওয়ারের ট্রান্সমিটার রিসিভার ইউজ করা হয়, যেহেতু দীর্ঘ কভারেজ দিবে লং এরিয়াতে, এজন্য হাই পাওয়ারফুল সবকিছু ইউজ করা হয়। মাইক্রোসেলটা ম্যাক্রোসেল থেকে একটু ছোট, এটা হচ্ছে হাফ এ মাইল ইন ডায়ামিটার, এটার ব্যাস হচ্ছে হাফ এ মাইল, অর্ধ মাইলের মতো। আচ্ছা, এটা হচ্ছে শহর নগর এলাকায় নরমালি ইউজ করা হয়, এখানে লো পাওয়ার, এটার মতো হাই পাওয়ারের দরকার হয় না, সবকিছু লো পাওয়ারের ইউজ করা হয়। লো পাওয়ার হাই পাওয়ার ইউজ করলে একটা সমস্যা আছে, হাই পাওয়ারের ট্রান্সমিটার যদি ইউজ করা হয় সেক্ষেত্রে ইন্টারফারেন্সটা বেশি হয়, মানে অনেক সময় ফ্রিকোয়েন্সি কলিশন হয়, নয়েজ শোনা যায়। লো পাওয়ার ইউজ করলে এইটা অ্যাভয়েড করা পসিবল হয়, যেহেতু এখানে আরবান এরিয়াতে ছোট ছোট অনেক সেল আছে, এজন্য লো পাওয়ারের ট্রান্সমিটার ইউজ করা হয়। একটা হচ্ছে পিকো সেল।
পিকোসেল হচ্ছে আরো ছোট এরিয়া, এটা নরমাল একটা বিল্ডিং বা একটা টানেলের ভিতরে ইউজ করা হয়। আচ্ছা, এখানে আরো কিছু টাইপস অফ সেল বুঝলাম। সেলুলার নেটওয়ার্কের কিছু কনসেপ্ট আছে। আমরা রোমিংটা আগে দেখি। রোমিং সম্পর্কে কারো আইডিয়া আছে? আপনারা যারা এখানে আছেন, আপনার কারো কি রোমিং সম্পর্কে আইডিয়া আছে? অনেক সময় রোমিং সেটিং দেখা যায় ফোনে। আচ্ছা ঠিক আছে, ধরলাম যে আপনাদের কারো আইডিয়া নাই। রোমিং, এই করা স্যার, এরকম কিছু মনে হয়। আচ্ছা আরেকবার একটু বলেন। স্যার, একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে যাওয়া বা কাজ করা, এরকম কিছু মনে হয় হ্যাঁ, স্যার, আমি এরকম কাছাকাছি। মনে করি। আচ্ছা হ্যাঁ, কাছাকাছি আসছে। আমি আপনাদের ক্লিয়ার করি। ধরেন আপনি একটা এলাকায় আছেন, সেখানে আপনি আপনি যে সিম ইউজ করেন সেটা জিপি সিম, কিন্তু কোনো একটা এলাকায় গেলেন, সেখানে আপনার জিপি নেটওয়ার্ক নাই, মানে জিপি টাওয়ারই নাই। তাই হলে কি আপনি সেখানে কোনো নেটওয়ার্ক পাবেন না? না, সেখানে বাংলালিংকের টাওয়ার থাকলেও আপনি নেটওয়ার্ক পাবেন। এটা হচ্ছে রোমিং, allowing the subscriber to send or receive calls outside the service provider's coverage। তখন হচ্ছে রোমিং ফ্যাসিলিটির মাধ্যমে আপনাকে নেটওয়ার্ক প্রোভাইড করা হবে। এর জন্য হয়তো বা দুইটা কোম্পানির ভিতরে অন্য কোনো চুক্তি বা অন্য কোনো সিস্টেম থাকতে পারে। অত ডিপ আমাদের যাওয়ার দরকার নেই। রোমিং কনসেপ্ট আপনি ক্লিয়ার থাকেন যে আমার প্রোভাইডারের যেখানে কাভারেজ নাই, সেখানে গেলেও আমি কল রিসিভ করতে বা নেটওয়ার্ক পাবো। এই কনসেপ্ট হচ্ছে রোমিং এর কনসেপ্ট। আচ্ছা, হ্যান্ড ওভার আর একটা কনসেপ্ট আছে, মুভিং কল ফ্রম ওয়ান জোন টু অ্যানাদার জোন ডিউ টু সাবস্ক্রাইবার মোবাইল। এটা হচ্ছে আপনি ফোনে কথা বলতেছেন, কথা বলতে বলতে একটা জোন থেকে অন্য জোনে চলে গেলেন, বা একটা টাওয়ার থেকে অন্য টাওয়ারে বা একটা ট্রান্সমিটার থেকে অন্য ট্রান্সমিটারে চলে গেলেন, তাহলে সেটা হবে হ্যান্ড ওভার। আপনার কলটা যেহেতু ওয়ান গোয়িং আছে, তাহলে এটা কিন্তু একটা ক্রিটিক্যাল কেস। নরমালি চিন্তা করলে আপনি একটা টাওয়ারের সাথে কানেক্টেড আছেন, কথা বলতেছেন, নো প্রবলেম। বাট যখন আপনি মুভ করে একটা থেকে অন্য টাওয়ারে যাবেন, তখন কিন্তু কলটা আবার হ্যান্ড ওভার করা লাগে এক ট্রান্সমিটার থেকে অন্য ট্রান্সমিটারের কাছে। এটা হচ্ছে হ্যান্ড ওভার। এখন এই সেলুলার নেটওয়ার্কের মাধ্যমে আমরা কোন সার্ভিস গুলো পেয়ে থাকি? ভয়েস কমিউনিকেশন, এটা আমরা বুঝি। শর্ট মেসেজ সার্ভিসেস, যেটাকে আমরা এসএমএস বলি। এসএমএস মানে যে শর্ট মেসেজিং সার্ভিস, এটা হয়তো আপনারা অনেকেই জানতেন না। এমএমএস, মাল্টিমিডিয়া মেসেজিং সার্ভিস। জিপিএস তখন আমরা সবাই ইউজ করি, গ্লোবাল পজিশনিং সিস্টেম। আর এটা হচ্ছে ওয়াপ, ওয়্যারলেস অ্যাপ্লিকেশন প্রোটোকল। এইটার মাধ্যমে আমরা ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড হই। আচ্ছা, এখন সেলুলার নেটওয়ার্কিং এর জন্য আমরা যে বিভিন্ন জায়গায় যে নেটওয়ার্কটা পাচ্ছি, ওয়াইফাই ছাড়া মোবাইল ফোনে যে নেটওয়ার্কটা আমরা পাই, এইটার কনসেপ্ট আমরা দেখি যে এটা কিভাবে কানেক্টেড থাকে, স্ট্রাকচারটা, এদের নেটওয়ার্কিং ইনফ্রাস্ট্রাকচারটা কি রকম থাকে। এই যে মোবাইলের মতো আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে আমাদের এন্ড ডিভাইস। আমরা যে মোবাইল ইউজ করছি সেটাই আমরা ধরলাম এখানে। এরপরে একটা ইনফ্রাস্ট্রাকচার থাকে, সেটা বলে বিটিএস। আমরা এগুলো সম্পর্কে ডিটেইলস দেখবো, ফুল ফর্ম একটু নিচে একটু পরে আমরা দেখতে পারি, ছবিটা একটু দেখেন। তারপরে আরেকটা ডিভাইস থাকে, ডিভাইস বা ইনফ্রাস্ট্রাকচার থাকে, সেটা বলে বিএসসি। তারপরে এইগুলোর সবগুলোর সেন্টার বা কন্ট্রোলিং ইনফ্রাস্ট্রাকচারটাকে বলা এমএসসি। আমাদের পিসি গুলো বিটিএস এর সঙ্গে কানেক্টেড হয়। বিটিএস মানে আমরা টাওয়ার হিসেবে বুঝি, যে আমরা যখন যেখানে থাকি আশেপাশে যত বিটিএস আছে সেগুলোর সঙ্গে আমরা কানেক্টেড হই। বিটিএস গুলো আবার এমএসসির সাথে কানেক্ট, বিটিএস গুলো বিএসসির সঙ্গে কানেক্টেড। বিএসসি যেগুলো আছে সেগুলো এমএসসি যেটা আছে এটার সঙ্গে কানেক্টেড। নিচে আমরা আরো ডিটেইলস দেখব। এই যেটাকে আমরা বিটিএস বললাম, এর ফুল ফর্ম হচ্ছে বেস ট্রান্সসিভার স্টেশন, মেইন কম্পোনেন্ট অফ এ সেল এন্ড ইট কানেক্টস দ্য সাবস্ক্রাইবার টু দ্য সেলুলার নেটওয়ার্ক। আচ্ছা, আমরা বুঝলাম এটাকে বলা হয় মেইন কম্পোনেন্ট। একটা সেলের মেইন কম্পোনেন্ট হচ্ছে বিটিএস। তার মানে বলা যায় সেল, প্রত্যেকটা সেল গঠিত হয় বিটিএস কে কেন্দ্র করে। এই বিটিএস যেখানে আছে ওর আশেপাশে এরকম একটা হেক্সাগোনাল
একটা সেল তৈরি হয়। আচ্ছা, এটাতে অনেক টাইপের অ্যান্টেনা বসানো থাকে ডাটা ট্রান্সমিট বা রিসিভ করার জন্য। তাহলে এগুলো সব গেল বিটিএস। এর উপরেরটা হচ্ছে বিএসসি, বেজ স্টেশন কন্ট্রোলার। It is an interface between BTS and it is linked to BTS by cable or microwave links. It routes calls between BTS. It is also connected to the MSC. আচ্ছা, এই যে এইগুলো বিভিন্ন বিটিএস এর সঙ্গে কানেক্টেড থাকে। সো আমরা এইটা থেকে ওইটাতে যাওয়ার সময় যে কন্ট্রোলিং এর দরকার হয়, মেইন কন্ট্রোলার, সেটা হচ্ছে বিএসসি। এইটাই কন্ট্রোল করে যখন আমরা একটা থেকে অন্যটায় যাই আমাদের কলিংটাকে হ্যান্ড ওভার করে। এবং এই বিএসসি গুলা একাধিক বিটিএস এর সঙ্গে সংযুক্ত এবং আবার এটা এমএসসি এর সঙ্গে সংযুক্ত থাকে। MSC হচ্ছে মোবাইল সুইচিং সেন্টার, দ্য কোঅর্ডিনেটর অফ এ সেলুলার নেটওয়ার্ক। এটা হচ্ছে সেলুলার নেটওয়ার্ক, যে সেলুলার নেটওয়ার্ক আছে ওইটা সমন্বয়ক হিসেবে কাজ করে। এটা আবার বিভিন্ন বিএসসির সঙ্গে সংযুক্ত থাকে। এইটা যে আমরা যে মোবাইলে কথা বলি বা সেটা প্রথমে বিটিএস, তারপরে বিএসসি, তারপরে এমএসসি তে যায়, আবার এই এমএসসি হয়ে অন্য কোনো টাওয়ারের মাধ্যমে অন্য একটা ডিভাইসে যায়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। বিটিএস কি জিনিস, যা যা আছে সবগুলো সম্পর্কে একটু আইডিয়া পাইলাম যে মোবাইল নেটওয়ার্কটা আসলে কিভাবে কাজ করে। আমরা নরমালি বিএসসি যে ইনফ্রাস্ট্রাকচারটা আছে এটা আমরা নরমালি কোথায় আছে বুঝতে পারি না, কিন্তু বিটিএস গুলো তো আমরা সবাই দেখতে পাই, যেগুলোকে টাওয়ার বলি আমরা, মোবাইল টাওয়ার। আচ্ছা, এখন হচ্ছে কম্পোনেন্টস অফ এ সেলুলার ফোন। সেলুলার ফোন মানে এই যে আমরা এখানে যে মোবাইল ডিভাইস গুলো ইউজ করতেছি এগুলোকে বলতে সেলুলার ফোন। এখন সেলুলার ফোনের ভিতরে কি কি জিনিস থাকে সেটা আমরা একটু দেখি। এটাকে বলে এমএসইউ, মোবাইল সাবস্ক্রাইবার ইউনিট। আমরা যেটাকে ডিভাইস মোবাইল বলি সেটা হচ্ছে এমএসইউ, মোবাইল সাবস্ক্রাইবার ইউনিট। এর ভিতর থেকে রেডিও ট্রান্সসিভার, এটা হচ্ছে লো পাওয়ার রেডিও ট্রান্সমিটার এন্ড রিসিভার অ্যান্টেনা ইউজুয়ালি লোকেটেড ইনসাইড দ্য ফোন। এটা অবশ্যই লো পাওয়ারের হয়, যার মাধ্যমে রেডিও সিগন্যালটা রিসিভ হয় এবং সেন্ড হয়। Then control circuit formats the data sent